প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকে আমরা জানবো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তি নিয়ে। এই ভিত্তিগুলোর মধ্যে 3টা ভিত্তি নিয়ে আমরা একদম ডিটেলসে জানবো। প্রথমেই আছে দেহের আকার, তারপর হচ্ছে সংগঠন ক্রমমাত্রা এবং শেষ হচ্ছে জীবন পদ্ধতি। শুরু করার আগে আসলে আমাদের এই ভিত্তি কতগুলো আছে, কি কি আছে একটু জেনে নেই, তারপর আমরা এই প্রথম দেহের আকার, সংগঠন ক্রমমাত্রা, জীবন পদ্ধতি পুরো এক্সপ্লেইন করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকিগুলো পড়ব। আর আছে কি ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলোম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটকোট, পৌষ্টিক নালী। এগুলো প্রত্যেকের ভেতরেই অনেক পড়াশোনা আছে। এখন প্রত্যেক প্রাণীরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এইসব বৈশিষ্ট্য, আকার, গঠন, এই কথাগুলো এখানে আছে। এগুলোর ভিত্তিতে আমরা আসলে এদেরকে পার্থক্য করি। ওই যে আমি বলেছিলাম, ধরো আমি 3টা সেকশন করব, মানে 3টা আলাদা শাখা করব। একটা স্কুলে 3টা শাখা, এ সেকশন, বি সেকশন আর সি সেকশন। এ সেকশনে আমি রাখবো যাদের বাসা মোহাম্মদপুর, তাদেরকে আমি এ সেকশনে রাখছি। তারপর বি সেকশনে আমি রাখবো যাদের বাসা ফার্মগেট, আর সি সেকশনে আমি রাখবো যাদের বাসা মহাখালী। সো আমি এই সেকশনগুলো ভাগ করেছি কিসের উপর? তাদের বাসার অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে আমি এই সেকশনগুলো ভাগ করেছি। ঠিক একইভাবে আমাদের যে প্রাণী জগতের বিভিন্ন প্রাণী আছে, তাদেরকে এই 16টা প্যারামিটারের উপর ভাগ করে বিভিন্ন ভাগে তাদেরকে সজ্জিত করা হয়। চলো প্রথম 3টা এক্সপ্লেনেশন দেই। প্রথমে আসি দেহের আকার, বডি শেপ। দেহটা কত বড়? অনেক বড় নাকি ছোট? এই যে দেখো, আণুবীক্ষণিক প্রাণী যাদেরকে মাইক্রোস্কোপ ছাড়া একদমই দেখা যায় না, তাদেরকে বলা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী বা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া। এক্সাম্পল, এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলো, ঠিক আছে? যেমন মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, এই যে সায়েন্টিফিক নেমটা আমরা পড়ব ট্রাইকোডিনা অ্যানাবাসি। তারপর বৃহত্তর প্রাণী, মাইক্রো কি ছোট, মাইক্রো সবসময় দেখবা মাইক্রোবাস, বাস হচ্ছে ছোট, মাইক্রোবাস। আর ম্যাক্রো বড়। তাহলে বৃহত্তর প্রাণী কি আমরা খালি চোখে দেখতে পাই, যেমন ক্যাভিয়া, পোর্সিলাস, গিনিপিগ। দেখো তো প্রাণী দুটো একটু দেখি। এই যে এখানে যেটা বললাম ট্রাইকোডিনা অ্যানাবাসি, যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখার পর এরকম বড় করে দেখাচ্ছে। আসলে এটা অত বড় না, এটাকে খালি চোখে দেখাই যাবে না, এটা একটা মাইক্রোস্কোপিক ভিউ। আর পাশে এটাকে গিনিপিগকে তো আমরা খালি চোখে দেখতেই পাই, এই যে। তারপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সংগঠন ক্রমমাত্রা। এখান থেকে আমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে আসে, অনেক আসে। 2 নম্বরের প্রশ্নগুলো এই সংগঠন ক্রমমাত্রা থেকে আসে। সংগঠন ক্রমমাত্রা কি? সংগঠন ক্রমমাত্রা এরা কিভাবে একত্রিত হয়েছে। আমরা মাঝে মাঝে বলি না, এই সংগঠন, ওই সংগঠন, তুমি এত সংগঠনের সাথে জড়িত। একটা সংগঠন হওয়ার জন্য সেখানে অনেকগুলো মানুষকে একত্রিত হতে হয়। সেখানে তোমার কি থাকে? প্রেসিডেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, জেনারেল সেক্রেটারি থাকে, এরকম অনেকগুলো তোমার কি অর্গানাইজিং সেক্রেটারি, এরকম অনেকগুলো, মানে অনেকগুলো পোস্ট থাকে। আবার জেনারেল মেম্বার থাকে। এরকম অনেক সদস্য নিয়ে একটা সংগঠন তৈরি হয়। সংগঠন ক্রমমাত্রাটাও ঠিক একইভাবে আমাদের তোমার মানে বডিতে প্রাণীর কোষীয় সংগঠন, এখানে সংগঠনটা হবে কি কোষীয় সংগঠন। একটা প্রাণীর বডিতে বা শরীরে কোষগুলো কিভাবে সজ্জিত আছে সেটাকেই বলা হচ্ছে সংগঠন ক্রমমাত্রা। প্রথম আমরা 4টা টাইপের পাই। প্রথম টাইপটা কোষীয় মাত্রার গঠন। কোষীয় মাত্রার গঠন দেখে ফেলি, বুঝতেই পারছি কোষ নিয়ে, সবগুলোর মেইন কিন্তু কোষ নিয়ে তৈরি হবে। কিন্তু কোষীয় মাত্রার গঠন, এটা আসলে অনেকগুলো কোষ একত্রিত থাকবে, একসাথে বসে থাকবে, কিন্তু এরা একত্রিত হবে না। ব্যাপারটা কি দেখো, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন।
যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয় সে ধরনের দেহ কোষকে কোষীয় মাত্রার গঠন বলে। একটু ভালো করে শুনো, এখানে বললো কি এদের উদ্দেশ্য একটা কাজ করবে, ঠিক আছে। ধরো তোমাদের হচ্ছে কি পাঁচটা স্কুল থেকে কম্পিটিশনগুলো হয় না, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডগুলোতে যখন আমরা পার্টিসিপেট করতে যাই বেশিরভাগ সময় দেখা যায় আমরা কাউকে চিনি না, অনেক স্কুল থেকে স্টুডেন্টরা আসে। তো আমাদেরকে একটা টিম আপ করে দিল, ধরো এটা হচ্ছে কি ফ্লাওয়ার টিম আর এটা হচ্ছে ফ্রুটস টিম। আর এই ফ্রুটস টিমকে একটা কাজ করতে দেওয়া হলো, এদেরকে একটা রুবিক্স কিউব মিলাতে দেওয়া হলো। এরা সবাই মিলে একসাথে একটা কাজ করবে, রুবিক্স কিউব মিলাবে। আর ফ্লাওয়ার টিমকে পুরো টিমটার সবগুলো সদস্য মিলে একটা কাজ কি দেওয়া হয়েছে, একটা সুন্দর ম্যাপ বানাবে, ঠিক আছে। ওই স্কুলটার একটা ম্যাপ বানাবে। তো দুইটা গ্রুপকে দুইটা কাজ দেওয়া হয়েছে। ওই গ্রুপের হতে পারে মেম্বারগুলো বিভিন্ন স্কুল থেকে এসেছে, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই কাজ করবে, একটা ম্যাপ বানাবে। এই গ্রুপও সেম একটা রুবিক্স কিউব মিলাবে। সো দেখো এই যে তাদের উদ্দেশ্য একটা থাকে, দেখো নির্দিষ্ট কাজের জন্য তারা একত্রিত হয়েছে, উদ্দেশ্য একটাই থাকে। কিছু কোষ মানে এরকম অনেকগুলো কোষ আছে, তারা নির্দিষ্ট কাজের জন্য সম্মিলিত হয়েছে আবার বিশেষায়িত হয়েছে, ঠিক আছে। এখন বিশেষায়িত হয়েছে, ধরো এই যে একটা কোষ পাশাপাশি আছে কিন্তু এরা হচ্ছে একে অপরের সাথে মিলে যাচ্ছে না, পাশাপাশি আছে। এখন যখন এদেরকে একটা কাজ দেওয়া হয়েছে এদের মধ্যে একটু চেঞ্জ আসবে, কি হতে পারে, এটা হচ্ছে ধরো বিশেষায়িত হচ্ছে না, এখন এখানে একটু বাঁকা হলো, এখানে একটু বাঁকা হলো, সেম এটাও নিজেদের গঠনে একটু ভিন্নতা আনবে, বিশেষায়িত হচ্ছে, ঠিক আছে। এরা এখন একত্রিত মিশে যায়নি, এরা একে অপরের সাথে মিশে যায়নি, এরা জাস্ট একত্রিত হয়ে কাজ করছে কিন্তু একে অপরের সাথে মিশে যায় নাই। একটা গ্রুপ করে দিয়েছি তার মানে এই না এই ফ্লাওয়ার গ্রুপ বা ফ্রুটস গ্রুপের মেম্বারগুলো ভবিষ্যতেও নিজেদের সাথে কন্ট্যাক্ট করবে। এখন একটা কাজ দিলাম, কাজ শেষে ওরা সবাই আলাদা, এমন না যে নিজেদের সাথে নাম্বার বিনিময় করলো সব কিছু হবে, এমনটা কিছুই না। জাস্ট কিছুক্ষণের জন্য তারা একটা কাজ করবে, তারপর শেষ। এরকমই হচ্ছে কি কোষীয় মাত্রার গঠন। এক্ষেত্রে এক ধরনের শ্রম বিভাজন দেখা যায়, যেমন কিছু কোষ জনন কাজে, আবার অন্য কিছু কোষ পুষ্টি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। এরকম এক্সাম্পল হচ্ছে আমরা পরিফেরা পর্ব নাম্বার 1 পড়েছি না, পরিফেরা। আমরা দেখব পরিফেরা পর্ব নাম্বার 1, এরা হচ্ছে এদের সবগুলো প্রাণী, পরীক্ষায় পরিফেরা পর্বে যে কোনো একটা প্রাণী দিয়ে বলবে এদের সংগঠন ক্রমমাত্রা কি, তখন আমরা বলবো কি কোষীয় সংগঠন ক্রমমাত্রা। তারপর আসি দেখো কোষ টিস্যু ক্রমমাত্রা। আমরা সবসময় পরেরটা দেখব, মানে কোষ নিয়ে টিস্যু তৈরি হচ্ছে, পরেরটা দেখব, ঠিক আছে। এটা শুধুমাত্র টিস্যু সংগঠন মাত্রাও বলা যেতে পারে, কিন্তু ভালো হচ্ছে তুমি কোষ টিস্যু সংগঠন ক্রমমাত্রা বলো। সেল টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, সদৃশ কোষগুলো যখন একটি অভিন্ন কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরের গোষ্ঠীবদ্ধ বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে সে ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রা গঠন বলে। ধরো এই যে কি করতেছে দেখো, এই একটা কোষ এরা সবগুলো একত্রিত হয়ে যাচ্ছে, দেখো এই একটা কোষ, এই সদৃশ কোষগুলো একত্রিত হয়ে গেল, আগে কিন্তু একত্রিত হয় নাই, এরা একদম ভালোভাবে একত্রিত হয়ে গেল একটা অভিন্ন কাজের জন্য। সদৃশ কোষগুলো, এই কথাটা ইম্পর্টেন্ট, একত্রিত হয়ে তারা কি নির্মাণ করলো, টিস্যু তৈরি করলো। এই স্ট্রাকচারকে আমরা বলছি কি কোষ টিস্যু, এই স্ট্রাকচারকে আমরা কোষ টিস্যু সংগঠন ক্রমমাত্রা বলছি। আর এদের এক্সাম্পল হচ্ছে নিটারিয়া পর্ব 2 নম্বরের সবগুলো প্রাণী হচ্ছে এই সংগঠন ক্রমমাত্রার অন্তর্ভুক্ত। তারপর আসি টিস্যু অঙ্গ ক্রমমাত্রা। এখন ওই রকম অনেকগুলা, ধরো এই একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ, সবগুলো সদৃশ কোষ একত্রিত হয়ে একটা টিস্যু তৈরি করলো। আবার এখানেও সেম, এই সবগুলো সদৃশ কোষ একত্রিত হয়ে একটা টিস্যু তৈরি করলো, ঠিক আছে। এখন এখানেও সেম, এখন এই যে টিস্যুগুলো সেম টাইপের, এই টিস্যুগুলো একত্রিত হয়ে সবগুলো টিস্যু
একত্রিত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো, এটাকে বলা হচ্ছে কি অঙ্গ। সবগুলো টিস্যু একত্রিত হয়ে যে এই স্ট্রাকচারটা তৈরি করলো এটাকে কি বলা হচ্ছে? অঙ্গ। অঙ্গ বলা হচ্ছে, অঙ্গ। দেখি তো এখানে কি বললো, যখন একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গে সমাহার ঘটে তখন তাকে কি বলা হয়? টিস্যু অঙ্গ মাত্রার গঠন। এক্সাম্পল হচ্ছে প্লাটিহেলমিনথিস, অর্থাৎ পর্ব নাম্বার 3। তারপর আর কিছু এক্সাম্পল হচ্ছে ওই পর্বের বাহির থেকে ভাবা লাগছে, এগুলো আমরা একদম মনে রেখে দিব। চক্ষুবিন্দু, প্রোবোসিস, জননাঙ্গ, এগুলো কি? টিস্যু অঙ্গ মাত্রার গঠন। তারপর হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রা। ওই যে এরকম হচ্ছে একটা অঙ্গ, ধরো হার্ট, হ্যাঁ এটা হচ্ছে কি হার্ট, এটা হার্ট, এই যে হার্ট, এটা হার্ট। তারপর এটা হচ্ছে কি লাং, এটা হচ্ছে স্টোমাক। এরকম এক একটা অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে কি? সিস্টেম বা তন্ত্র। এক একটা অঙ্গ একত্রিত হয়ে তৈরি করছে কি? সিস্টেম বা তন্ত্র। উচ্চতর প্রাণীগোষ্ঠীতে এ ধরনের গঠন দেখা যায়। ক্ষেত্রে অঙ্গগুলোকে একত্রে কিছু কাজ, মানে এরা একত্রিত যে হচ্ছে সবাই একটা টার্গেটে, মানে আমাকে একটা কাজ করতে হবে, এই জন্য আমরা মিলেমিশে কাজটা করছি, ঠিক আছে? কাজ যদি তার কোনো উদ্দেশ্য না থাকে সে কিন্তু একত্রিত হবে না, তার উদ্দেশ্য আছে। যেমন আমরা যদি চিন্তা করি পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রে আমাদের কি কি জড়িত? এই যে আমরা যখন খাচ্ছি, এই যে গলার এখানে যে জিনিসগুলো আছে, যেমন গলবিল আছে, তারপর আরও একটু নিচে দামো অন্ননালী আছে, তারপর আছে কি? তারপর আমাদের পাকস্থলী আছে, মানে মুখ আছে, মুখ থেকে শুরু হচ্ছে মুখ, গলবিল, অন্ননালী, পাকস্থলী, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অঙ্গ। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই সবগুলো অঙ্গ একত্রিত হয়ে আমাদের যে খাদ্য পরিপাকের কাজটা করছে, একটাই উদ্দেশ্য, এই পরিপাকের কাজটা করবে। এরকম সবগুলো অঙ্গ একত্রিত হয়ে তৈরি করছে পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? সৃষ্টির মাধ্যমে দেখি সর্বোচ্চ আছে, এই কথাগুলো বলে দেখো, তন্ত্র বা সিস্টেম। এখন আমাদের যে বাকি যেগুলো আছে, বাকি আর তোমার প্লাটিহেলমিনথিস 3, 4-এর পর থেকে আমাদের 4, 5, 6, 7, 8 এই সবগুলোই হচ্ছে কোথায়? ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এই সবগুলোই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন। আচ্ছা, আমি এইমাত্র যা কিছু বলেছি তা কিছু একটু এখানে লিখি, ইজির জন্য তোমাদের দেখাই। এই যে দেখো কোষ, তারপর অনেকগুলো কোষ একত্রিত হয়ে কি করে? কি তৈরি করে? টিস্যু তৈরি করে, টিস্যু। তারপর অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অঙ্গ। তারপর অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে তন্ত্র, ঠিক আছে? এখন কোষের জন্য আমরা মানে এরকম পাবো, মেজরিটি হচ্ছে কি? পর্ব 1 পরিফেরা, তারপর টিস্যু হচ্ছে পর্ব 2 নিউরারিয়া, অঙ্গ হচ্ছে পর্ব 3 প্লাটিহেলমিনথিস, আর তন্ত্র হচ্ছে পর্ব 3 থেকে 8। এই সবগুলোতে হচ্ছে কি? আমরা অঙ্গতন্ত্র ক্রমমাত্রার সংগঠন ক্রমমাত্রার প্রাণীগুলো, ঠিক আছে? এই সবগুলো প্রাণী অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রা, এই জিনিসটা মনে রাখবো, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে। চলো পরেরটাতে যাই। এখন হচ্ছে জীবন পদ্ধতি। আমরা বলেছিলাম প্রাণীর বৈচিত্র্য বা বিভিন্নতা হয় কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এরকম একটা প্যারামিটার হচ্ছে জীবন পদ্ধতি, সে আসলে কিভাবে জীবনটা চালাচ্ছে। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে এই যে মুক্তজীবী প্রাণী, যারা কিনা একদম মুক্তভাবে, তার জীবনে কারোর উপর নির্ভর করতে হয় না, এসব প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এরা পারস্পরিক সহযোগিতা বা সাহচর্যে বাস করে না। যে একটা ব্যাপার থাকে, আমার চলার জন্য আমার সবসময়, দেখো তোমাদের এখন যেই স্টেজ, এই স্টেজে তোমাদের চলার জন্য বা পড়ালেখার খরচ, খাওয়া দাওয়া সব কিছুর জন্য বাবা মায়ের উপর ডিপেন্ড করতে হচ্ছে। একটা সময় গিয়ে তোমরা নিজেরা
ইনকাম করবা, নিজেদের টাকা পয়সা হবে, তখন কিন্তু আর বাবা মার থেকে নিতে হবে না, বরং তখন তোমরা তোমার বাবা মাকে দিতে পারবে। এই যে ব্যাপারটা তোমাদের মধ্যে তখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভাব চলে আসবে, সেটাই হচ্ছে এই মুক্তজীবী প্রাণীদের মধ্যে থাকে। ঠিক আছে, সো এরকম একটা এক্সাম্পল হচ্ছে কবুতর। এই চ্যাপ্টারে বুঝছো যত বৈজ্ঞানিক নাম আছে সব না পড়তে হয়, কখন চলে আসে ঠিক নেই। কলাম্বা লিভিয়া, তারপর হচ্ছে কি পরজীবী প্রাণী। ওই যেভাবে যদি চিন্তা করো তোমরা এখন পরজীবী অবস্থায় আছো, বাবা মার উপর ডিপেন্ড করছো না, যদিও তোমরা পরজীবী না, জাস্ট আমি এটা এক্সাম্পল দিয়ে কোনো রকম যেন তুমি ফিল করতে পারো এই জন্য বোঝালাম। এইসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহের আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতা দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। যেমন যকৃৎকৃমি, যকৃৎকৃমি ফ্যাসিওলা হেপাটিকা, নামটা অনেক ইম্পর্টেন্ট। হেপাটিক দিয়ে সবসময় মেডিকেল টার্ম অনুসারে কি বোঝায়, যকৃৎকে বোঝায়। কার্ডিয়াক দিয়ে হার্টকে বোঝায় বা হৃৎপিণ্ডকে বোঝায়। রেনাল দিয়ে কিডনিকে বোঝায় বা বৃক্ককে বোঝায়। তারপর পালমোনারি দিয়ে ফুসফুসকে বোঝায় বা লাংকে বোঝায়। এই টার্মগুলো একটু মনে রেখো, তাহলে বৈজ্ঞানিক নাম পড়তেও ইজি হবে। ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে যকৃৎকৃমি। এটা কি করে, কৃমি শুনে থাকবা যে মানুষের শরীরে কৃমি থাকে, তো এই কৃমিটা কোথায় থাকছে, মানুষের শরীরে, আরেকটা প্রাণীর দেহে বাস করছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে পরজীবী। কৃমি মানুষের দেহ থেকে টেনে টেনে খাদ্য গ্রহণ করছে। ঠিক আছে, এই কথাটাই বললো যে খাদ্য শোষণ করে আর এভাবে বেঁচে থাকে। তারপর আরেকটা কি মিথজীবী প্রাণী। মিথজীবী প্রাণী মানে কি, দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতা এবং সাহচর্যের কারণে উভয় উপকৃত হয়। মিথজীবী হচ্ছে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করলাম, ঠিক আছে, কেন ফ্রেন্ডশিপ করলাম, তুমি কি করো, তুমি অনেক ভালো গান গাইতে পারো, ঠিক আছে, অনেক ভালো গান গাইতে পারো, আমি হচ্ছে অনেক ভালো গান লিখতে পারি, এখন আমি গান লিখে দিব, তুমি গানটা গাইবে, মানুষ আমাদের গান শুনবে, ঠিক আছে, তো আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হলো, একটা ডিল হলো, আমরা দুজন কিন্তু দুজন থেকে উপকৃত হচ্ছি, এই ব্যাপারটাকে বলা হয় মিথজীবী। এখন যদি এমন হতো তুমি গান গাইতে পারো, আমি গান লিখতে পারি না, আমি জাস্ট এমনিতে তোমার সাথে ফ্রেন্ডশিপ করলাম, তাহলে আমাদের উপকারটা কি হলো, উপকার হলো না, এটা কিন্তু মিথজীবী না। মিথজীবী হচ্ছে দুজনই উপকৃত হবে। এক্সাম্পল এখানে অনেকগুলো আছে, দেখো জুক্লোরেলা একটা এক্সাম্পল আছে, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা জুক্লোরেলা, শৈবাল, একটা শৈবালের নাম বললো যেটা হচ্ছে কি একটা মিথজীবিতা প্রদর্শন করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি সহজীবী। সহজীবী জিনিসটা কি, যখন দুটি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে, কেউ কারো থেকে উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, তখন সেই দুটি প্রাণীকে সহজীবী প্রাণী বলে। যেমন ওই রকমই আরেকটা উদাহরণ দেই, আমি আর তুমি ফ্রেন্ডশিপ করলাম, ঠিক আছে, আমি হচ্ছে গান লিখতে পারি আর তুমি হচ্ছে ড্যান্স কম্পোজ করতে পারো বা সিনেমাটোগ্রাফি পারো, আমার সাথে তোমার কি মিলল, কিছু তো হলো না, আমি গান লিখছি আর তুমি হচ্ছে কি মুভি বানাতে পারো, এটা দিয়ে সেরকম কোনো রিলেট করা যাচ্ছে না, কিন্তু আমরা কেউ কাউকে ক্ষতি করছি না, ঠিক না, এই ব্যাপারটা হচ্ছে কি সহজীবী, পাশাপাশি বাস করছি কিন্তু কোনো ক্ষতি করছি না। এরকম এক্সাম্পল কি, রিমোরা নামের চোষক মাছ হাঙর এবং অন্য কোনো মাছের দেহে সংযুক্ত থেকে সহজীবিতা প্রদর্শন করে। রিমোরা কি করে, সহজীবিতা প্রদর্শন করে। আচ্ছা, এখানে হচ্ছে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হলো, কি দেওয়া হলো, এই যে কবুতরটা অনেক বড়, প্রথম দিকে আমাদের ছিল না, এই যে এক্সাম্পল ছিল, একটা কবুতর হচ্ছে মুক্তজীবী, নিজে নিজে উড়ে উড়ে চলতে পারে, একটা পরজীবী ফ্যাসিওলা হেপাটিকা, একটা ছবি দেওয়া আছে ফ্যাসিওলা হেপাটিকা যকৃৎকৃমি, যদি এটা আণুবীক্ষণিক ছবি সেজন্য এমনটা মনে হচ্ছে, এটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকার একটা ছবি, তোমাদের বইতেও প্র্যাকটিক্যাল অংশে হচ্ছে এরকম ছবি পাবে। যাই হোক, এই টপিকটা আমরা শেষ করে ফেলেছি। এই টপিক থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, এখানে দুইটা প্রশ্ন দেওয়া হলো, ছোট্ট করে এক কথার প্রশ্ন আসতে পারে, চক্ষুবিন্দুর সংগঠন ক্রমমাত্রা কি, আমরা পড়েছিলাম চক্ষুবিন্দুর সংগঠন ক্রমমাত্রা কি, সংগঠন ক্রমমাত্রা হচ্ছে টিস্যু অঙ্গ, চলে যাই এটা কি সঠিক হয়েছে কিনা দেখি, সংগঠন ক্রমমাত্রা হচ্ছে চক্ষুবিন্দু
টিস্যু অঙ্গ মাত্রার গঠন, টিস্যু অঙ্গ মাত্রার গঠন, অঙ্গ সংগঠন ক্রমমাত্রা, অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রা। এটা কি ছিল? অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে যখন তন্ত্র তৈরি করে। তুমি একটা এক্সাম্পল দিবা, অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রার এক্সাম্পলগুলো কি ছিল? পর্ব কত 4 থেকে পর্ব 8 পর্যন্ত সবগুলো প্রাণী। তুমি যে কটা প্রাণী লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি আর্থ্রোপোডার কথা লিখতে পারো, মলাস্কার কথা লিখতে পারো, ভেতর থেকে প্রাণীও লিখতে পারো, কৃমিগুলো আছে সেগুলো লিখতে পারো। এগুলো কোথায়? এগুলো হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রা। আর কিভাবে তৈরি হয়? অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করার জন্য একত্রিত হবে, আর তারা কি তৈরি করে? একটা তন্ত্র তৈরি করে। বা পরিপাক তন্ত্রের এক্সাম্পল দিতে পারো। সুন্দর করে এটা গুছিয়ে লিখবা। খ বা 2 নম্বরের প্রশ্নে এরকম প্রশ্নগুলো আসে। এরই মাধ্যমে আজকে আমরা প্রাণী শ্রেণীবিন্যাসের অনেকগুলো প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলো 3টা পড়ে ফেলেছি। আকার পড়েছি, সংগঠন ক্রমমাত্রা পড়েছি এবং এর হচ্ছে জীবন পদ্ধতি পড়েছি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি যে বাকিগুলো আছে সেগুলো পড়ে ফেলবো। সবাই অনেক ভালো থেকো, 10 মিনিট স্কুলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।